আমাদের খাওয়াই সেটা করতে গিয়ে কাছে করতে হবে। আমার প্রস্তাব হচ্ছে যে প্রথমত আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনি ওনাদেরকে অনুগ্রহ করে ওনাদের লাঞ্চ দিয়ে দেন। লাঞ্চ করতে করতে আমরা কথা বলবো। কারণ হলো যে আদারওয়াইজ দেখা যাবে যে আমি একেবারেই বলছি যে এখন আর আমি সময় দিতে পারছি না, কাজ খারাপ। তার থেকে আপনারা লাঞ্চ করতে থাকেন, লাঞ্চের মধ্যে মধ্যে আমরা কথা বলবো। মানে ব্যাংকের লোক, আমি তো হোস্ট এখানে, আপনারাও গেস্ট না। কারণ সারা দুবাইতে আমি যে জিনিসটা দেখতেছি, সরি সারা এমিরেটসে জনতা ব্যাংকের ক্লায়েন্টদের সঙ্গে ব্যাংকের লোকজনের সম্পর্ক খুবই ভালো, যেটা অন্য বহু জায়গাতে নাই। তো 1 বছর 4 মাস 5 মাসের মতো তো কোভিড না হলে এটা হয়তো বহু আগেই আমি আসলাম। কারণ এই ব্যাংকের ব্যাপারে আমাদের দেশে অনেক অনেক ভালো মতামত আছে যে বাংলাদেশের বহু ব্যাংক বিদেশে কাজ করে, কিছু কিছু অবশ্যই ভালো ধরে, কিন্তু সরকারি কিন্তু মধ্যে জনতা ব্যাংকের ইউই যে 4টি শাখা আছে এবং যে একটি কর্পোরেট অফিস আছে, এগুলি যথেষ্ট ভালো। আমার দেখার ইচ্ছা আমার ছিল এবং বিভিন্ন যে আসলে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, উনি প্রথম দিন থেকে আমাকে বলছেন যে আপনি অন্তত এই কাজটা করেন, যে একটু দিয়ে এমিরেটসের বিভিন্ন শাখায় আমাদের সব থেকে যাওয়া। এখন আমি হয়তো ওই নিয়ম পালনের কথা বলে একটা শাখায় কাজ শেষ করে চলে যাবো, সেটা না করে আমি নিজেই, ওনারা যথেষ্ট সাহায্য করছেন। আপনাদের সিও সাহেব এখানে এই সারাদিন প্রতিদিন সকাল থেকে এই আবুধাবি থেকে ওখানে যাচ্ছেন, এটাই আমার প্লেজার। এখন আপনি তাড়াতাড়ি আমাদের একটু কথাবার্তা বলার আয়োজন করেন, আমাদেরকে খাবার দিয়ে দেন, আমরা বিলম্ব না করি। আর ফুল দেওয়ার থাকলে দিয়ে দেন। প্রধান অতিথি হিসাবে জনতা ব্যাংক বাংলাদেশ পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং বিজিএমই ফ্যাশন এবং টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জনাব মাহবুজুর রহমান, ওনাকে এখন ফুল দিয়ে বরণ করবেন জনতা ব্যাংক অ্যালাইন শাখার ব্যবস্থাপকের নেতৃত্বে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। আপনারা সিও আমিরুল হাসান সাহেব ওনাকে ফুল দিয়ে বরণ করবেন এবং ব্যাংকের পক্ষ থেকে, জনতা ব্যাংক অ্যালাইনের পক্ষ থেকে। ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা এবারে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন অ্যালাইন প্রবাসী ব্যবসায়ীদের পক্ষ থেকে। আমি আহ্বান করছি আপনারা সম্মিলিতভাবে সুসজ্জিতভাবে কমিউনিটির পক্ষ থেকে আমাদের একজন বিশেষ অতিথি, ঠিক আছে বলবে ওখানেই থাকো, ওখান থেকেই আমরা সম্মানিত করব আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আমার খুব পরিচিত মুখ লাইনের শেখ ফরিদ আহমেদ সিআইবি, ওনাকে এখন ফুল দিয়ে বরণ করছেন মফিজ ভাই। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা উইদাউট মাইক্রোফোনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, যে খুব কম সংখ্যক লোক। ধন্যবাদ। জনতা ব্যাংক অ্যালাইন শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব আবু হানিফা, উনি এখন অনুষ্ঠানের ভূমিকা আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা অতি আনন্দিত
এবং নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আমাদের শুধু জনতা পরিবার না, বাংলাদেশ থেকে মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যখন সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে আসেন, সরকারি অথবা ব্যবসায়ী, আমাদের এই আলাইনবাসীকে অনেকেরই ব্যস্ততার মাঝে সময় দেওয়ার সুযোগ হয় না। কিন্তু আমরা স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের এই আলাইনবাসীকে শত ব্যস্ততার মাঝে একটু সময় দিয়েছেন। আমি স্যারকে বিনীত অনুরোধ করেছি যে আমাদের এখানে কিন্তু আছেন, ওনারা ওনাদের আবেগের কথা, ভালোবাসার কথা, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠানের সূচনার মাঝে আমাদের প্রকৌশলী জনাব উত্তম হালদারকে পরবর্তী অংশটুকু সংক্ষিপ্তভাবে, অতি সংক্ষিপ্তভাবে শেষ করার জন্য উপস্থাপনার মাধ্যমে আমি বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। গভীর রাত বলে যখন আমরা আবিষ্কার করলাম যে উনি ফোন করেছিলেন, তখন আর ধরা হয়। উনি আবার গতকালকে আবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি অবশ্যই আসবো এবং আপনি খাওয়া দাওয়া করছি। এটা বলার পরে উনি ছোটো কথা বলি, কিন্তু আমার প্রতি সম্বন্ধে গ্রাহক যারা আছেন তাদের সঙ্গে আমরা কাজ করি, আমাদের সম্পর্কে ভালো, ওনারা করতে আসবেন, আমরা করতে চাই, আপনি যদি সঙ্গে থাকেন তাহলে খুব ভালো। এটা খুবই ভালো, আপনারা অবশ্যই করবেন। কিন্তু আমি মাপ চাই যে আমি হয়তো সে আপনার বেশি খুশি হতে পারবো না, কারণ আমার কথাটা এরকম যে আমাকে দৌড়ে করে থাকতে হবে। অবশ্যই আপনার করবেন, সেজন্য এটুকু অতিরিক্ত সময় ব্যয় করার ব্যাপার আছে। শুধু আমি দরকার হলে আসবো, কথা বলবো আমার সাথে। আর কিছু না হোক যে সামনে অন্তত 1 মিনিটের জন্য সুযোগ পেলাম, এটা আমার জন্য একটা সৌভাগ্য। আর আপনাদের সবার কাছে আমি বিনীতভাবে করি যে আমি যে ভিতরে এসে মঞ্চ ব্যাপার দিলাম, আমি মুক্তি দ্বিতীয় কথা হলো আমি না, আমার সম্পর্কে আমি অ্যাক্সিডেন্টের চেয়ারম্যান ছিলাম 11 বছর। ব্যাংকিং জগতে আমি কাজ করি, আমি শিক্ষকতা করি, ব্যাংকিং শিক্ষা করি। আমি হঠাৎ করে একদিন নিজে অবশ্যই বলেন যে এটা আমার কাজ হতো, কিন্তু জেনেছেন যে বিশ্ববিদ্যালয়ের আমার একজন আছে শিক্ষক, জানান যে খুব বেশি মন খারাপ করবেন, রূপালী ব্যাংকের দায়িত্ব দিয়ে। এখন আমি বলছি যে এটা মন খারাপ করা কিছু, আই ডোন্ট ওয়ান্ট এনি পজিশন এনিওয়্যার, আমি মাস্টার নিয়ে থাকি, তবে আমার কোন দায়িত্ব দিলে আমি সেটা ভালো ছোটো বড় ইন্টারভিউ। কিন্তু দেখেন ব্যাপারটা এরকম হলো যে ইন 9 মান্থস টাইম উনি বললেন যে না, ওনাকে এখানে রাখা যাবে না, ওনাকে আইসিডি চেয়ারম্যান। সো আই গট দ্যাট সেই সুবাদে আমি কিন্তু বাংলাদেশ ফান্ড নামে একটা ক্যাম্পেইন আমি এভারেস্ট আসছি। তো প্রথমত আমার সম্পর্কে কথা যখন বলা হয় যে উনি এখনও তাদের ইট দেওয়া ঘুমাইতে জীবনটাই এইখানেও তাই আমি আসছি, সাধারণত আমি থাকতে চাই, আমার জন্য খুব ভালো হতো। আমি পুরো একটা অনেকেই এসেছিলেন, চলে গেছে, আমার জন্য আমি নিজের কথা সেটা হলো যে আমার বক্তব্যটা বলেছি, আমার বক্তব্যটা হচ্ছে জনতা ব্যাংক আমার এইসব জিনিসপত্র খারাপ ছিল, আমি কাজে করবো আসলে আমি ওনাকে বলছিলাম যত ব্যাংক আছে এখানকার খেলার জন্য আপনার জনতা ব্যাংকে তাই বলে অনেক ব্যাখ্যা করেছেন, ওইটা কিন্তু বড় পয়েন্ট যেটা সেটা হলো বাংলাদেশকে আপনারা
আইডি থেকে যে সাহায্য সহযোগিতা করছে এবং এগুলি চলার জন্য একটা চ্যানেল হিসেবে জনতা ব্যাংক কাজ করছে। তার জনতা ব্যাংকের আলাদা কোনো কন্ট্রিবিউশন আপনার অনলি বিকজ জনতা ব্যাংক এখানে আছে, আপনি এর মাধ্যমে আপনাদের নিজেদের ব্যবসা বাণিজ্য করছেন, আপনি রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন, দেশ থেকে আনা বিভিন্ন সুবিধা করে দিচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাতে আপনারা অনেকগুলি নতুন নতুন পথ খুলছেন। এইগুলি হলো আমাদের জন্য আমি যে মেসেজটা নিয়ে আসছি সেটা হলো যে আপনারা যদি এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে পারেন তাহলে এটা আপনাদের নয়, এটা দেশের জন্য অনেক কাছে। এখন আমাদের কোথায় কোন গ্রামের কোন একটা পরিবার সে চলে আসছে অনেক দেশে এখন সেই সময়ের অবস্থা আর এই সময়ের অবস্থার মধ্যে আমি জানি না পরিবর্তন কিছু আছে। যে ব্যাপক স্কেলে এখানে কনস্ট্রাকশনের কাজগুলো ছিল সেগুলি তো অনেক, যেহেতু অনেক কনসেন্ট্রেশন হয়ে গেছে একটা বড় মাত্রায়, নতুন বড় কাজের জায়গাগুলি তেমন বেশি নেই। আর একটা বিষয় আছে, সেটা হলো যে এখন তো টেকনোলজি ডেভেলপমেন্টের মধ্যে এসে কনস্ট্রাকশন সিস্টেম আগের মতো এরকম আর মানে শুধু জনশক্তি নির্ভর ইন্ডাস্ট্রি এটা না। এখন দেখা যাচ্ছে যে এরকম সলিড ব্লক মেশিনে তৈরি হয়েছে, 10-15-20 দিনের মধ্যে একটা বিল্ডিং ঘুরে আমরা দেখানো হয়েছে, ঢাকায় হচ্ছে রাস্তাঘাট যেগুলো আছে কিন্তু এই যে জায়গাটাতে আমাদের সবথেকে বেশি ছিল তারা আসলে এখন সেই জায়গাটা আপনারা কথা বেশি বাড়ালে আমি আপনাদের বলছি সম্পৃক্ত অনুষ্ঠান, কিন্তু আমি কথা বেশি বলছি। আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ এখানে কৃষিতে একটা জায়গা করে দিতে পারে। আমাদের যে এখন আমদানি নির্ভর আমি জানি না আপনারা বলবেন সে কথা। তো আমি সব কিছু দিই যে জিনিসটা বলতে চাই যে ব্যাংক আমাদের এখানে একজন এডুকেশন নিয়ে কাজ করছে, সীমাবদ্ধতা আছে, কিছু সমস্যাও আছে, আপনাদের কিছু অনেকগুলি বিভিন্ন সমস্যা আছে, বাট অ্যাট দি সেম টাইম এগুলি নিয়েই আমাদের চলছে। এগুলিকে চেষ্টা করতে হবে আরও উন্নতি করার। আর যদি আপনারা যে সম্পর্ক নিয়ে এই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ব্যাংকের সঙ্গে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে হিউম্যান টাচ, এটা কিন্তু যতই টেকনোলজি থাকে, আমরা চাই এই হিউম্যান টাচ এটা আরও শক্তিশালী হোক এবং আমাদের যে যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে আপনাদের আরও ভালো অবদান থাকুক। আর সবচেয়ে বড় কথা, আমরা মনে করছি আল্লাহ আমাদের সহায় হন, আমরা মনে করছি যে কোভিড মোটামুটি এক ধরনের নমনীয় জায়গায় এসে পৌঁছে গেছে। আমি মনে করি না যে কোভিড চলে যাবে, এটা থাকবে, কিন্তু এটার সঙ্গে মানিয়ে চলবে, অনেকদিন মধ্যে চলতে হবে। একটা সময় কলেরা নিয়ে এখন কলেরা চলে গেছে, হয়তো কোভিড বিলুপ্ত হবে, কিন্তু অন্তত আরও 3-4 বছর মিনিমাম চালাবে। এই যে সমাজের মধ্যে আসছে, এই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, যাবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ, এটা আমার সত্যি বড় পাওনা। এখন আপনারা যেভাবে আমাদের সহায়তা করছেন, এই বিশিষ্ট যে আমরা দেখে যাচ্ছি আমাদের অপারেশনাল কীভাবে চলছে, কিন্তু যে জিনিসটা নতুন করে দেখা যাবে বোঝার সেটা হলো আমাদের গ্রাহক ব্যাংক এই সম্পর্কে যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, এটা যাতে আরও শক্তিশালী হয়, সেটার জন্য কী করা যায় সেই ধরনের মেসেজ আমি দিয়ে দিচ্ছি। এইটুকু বলে আমি শেষ করছি। ভালো থাকবেন। আর আপনাদের মধ্যে থেকে আপনাদের যদি কিছু বলেন, এই ধরেন সাধারণত এখন থেকে 15 মিনিট
আশা করি এটা যথেষ্ট সময় হবে, কিন্তু আপনার সাথে 2-3 মিনিটেও কিছু বলতে তাহলে সালাম। জনতা ব্যাংক আলাইন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের আলাইন ব্রাঞ্চের ম্যানেজিং ডাইরেক্টর ম্যানেজার জনাব আবু হানিফা সাহেব এবং উপস্থিত আছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টর এইচ.এস. মাহফুজুর রহমান সাহেব এবং আমাদের সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংকের সিইও জনাব ইমরুল হাসান সাহেব এবং আমাদের আলাইনের কমিউনিটি নেতা সকলের প্রিয় মুখ সিআরপি জনাব শেখ ফরিদ আহমদ সাহেব সহ এখানে গ্রাহক এবং আমাদের দুবাই শাখার ম্যানেজার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আলাইনের ব্যবসায়ীর পক্ষ থেকে এবং জনতা ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। আমাদের জনতা ব্যাংকের চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছেন। আমাদের এই ছোট্ট মানে আলাইনের যে শাখায় আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের জনতা ব্যাংকের যে বিষয়টা আমরা বলি, আমাদের এই ব্যাংকটা হচ্ছে আমাদের, এবং আমাদের জনতা ব্যাংকের প্রতিটা আছে শুরু থেকে। আমরা আজকে জনতা ব্যাংকের সাথে আছি। জনতা ব্যাংকের প্রতিটা চেকের পাতায় আমি বাংলা মায়ের মানচিত্র দেখি এবং আমার মায়ের মুখ দেখি। সুতরাং এই ব্যাংকটা আমাদের ভালোবাসার প্রতি। আর আমরা যারা প্রবাসী আছি, আমরাই মনে হয় 1 লাখ 1 কোটি 10 লাখ লোকের মধ্যে সৌভাগ্যবান যে আমরা প্রবাসীরাই এই একটা মানে জনতা ব্যাংক পেয়েছি, একটা বাংলাদেশের একটা বৈধ প্রতিষ্ঠান পেয়েছি এবং জনতা ব্যাংক আমাদের পরিচিত একটা জায়গা পেয়েছি, সংযুক্ত আরব আমাদের একটা অহংকারী জায়গা। তো সেই ক্ষেত্রে জনতা ব্যাংক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে সব বিষয়গুলি আছে সেই বিষয়গুলির উপর যেহেতু আমাদের মানে আমাদের একটা কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ডটা কিন্তু আমরা এখানে যারা ব্যবসায়ী আছি সেখানে কিন্তু আমাদের অনেক ব্যবহার হয় না। ওই আমাদের যে ভিসা রিনিউর ক্ষেত্রে, তারপরে সেই ক্ষেত্রে আমাদের ওই মিনিস্ট্রি অফ মানে যেটাকে বলে পাসপোর্ট ইমিগ্রেশন, সেখানে আমাদের ব্যবহার হয় না। সেক্ষেত্রে এই বিষয়টার উপর যদি কিছু করণীয় থাকে সেই বিষয়টা আমাদেরকে একটু যদি করেন আমরা অনেক কৃতজ্ঞ হব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা রেভিডেন্স পাঠাই আমাদের মাঝে, আমরা মনে হয় সেই জায়গাটা ধরতে ব্যর্থ হয়েছি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমরা যে অনেক প্রচুর টাকা আমরা বিদেশে আমরা প্রবাসীরা বাংলাদেশে পাঠাই, সেই ক্ষেত্রে দেখা গেছে যে পাশেই যারা হুন্ডি ব্যবসায়ী তারা তো রাজদ্রোহী, ওদের সঙ্গে আমি কথা বলবো না। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যেমন এক্সচেঞ্জগুলি আছে, এক্সচেঞ্জগুলির সাথে আর আমাদের জনতা ব্যাংকের সাথে একটা লোক যদি 1 কোটি টাকা পাঠাইতে যায়, আমরা ব্যাংকে 50 লাখ টাকা পাঠাইতে যাই, দেখা গেছে জনতা ব্যাংকের সাথে আর আমাদের ইয়ের সাথে একটা বেশ ফারাক আছে, এই রেটের মধ্যে ফারাক আছে। এই বিষয়টা একটু যদি করেন আমাদের জনতা ব্যাংকটা আর মনে হয় এভিডেন্স ধরার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে দেশটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আর একটু ভূমিকা রাখতে পারবে। সর্বোপরি আমাদের জনতা ব্যাংকের ম্যানেজার সাহেব এখানে আছেন, উনি তার কর্মব্যস্ততায় এবং সেবার মাধ্যমে আলাইনের সব কমিউনিটির নেতাকে, নেতৃবৃন্দকে এবং ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। এই জন্য আমার পক্ষ থেকে, গ্রাহকদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সেই সাথে আমাদের যেহেতু আমাদের স্যার একজন বীর মুক্তিযোদ্ধা, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যাদের বুকের রক্তে আমাদের বাংলাদেশের মানচিত্র পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। যেহেতু জনতা ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তা কিংবা অফিসার হিসেবে আজকে চেয়ারম্যান সাহেব ইউইতে এসেছে এবং আলাইন ব্রাঞ্চে এসেছে, তো আমরা আলাইন ব্রাঞ্চের যারা গ্রাহক তাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু একটা ব্যাপারে বলবো, যেহেতু আপনি কিছুক্ষণ আগে বলছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনতা ব্যাংক সহ সব ব্যাংকে এখন ডিজিটালাইজ করা হয়েছে। আমরা আলাইন সহ আমিরাতের 4টি ব্রাঞ্চ শুধু এটিএম কার্ড দেওয়া হয়েছে, আলাইনে কোনো এটিএম বুথ নেই। এবং আমি মনে করি এখানে ডিজিটালাইজে আরও অন্যান্য যে প্রক্রিয়াগুলি সবগুলি প্রক্রিয়া এখানে নেই। এই ব্যাপারটা গুরুত্ব আরোপ করবেন যাতে আমরা যারা গ্রাহক আছি আমরা অন্যান্য ব্যাংকের তুলনায় সমপরিমাণ আমরা সুবিধা পাই। শুধু একটা পয়েন্টের আপনাদের
দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা হলো ডিজিটালাইজেশনের যে ব্যবহার সেটা সম্পূর্ণ না। আমরা আসলে এই যে প্রথম প্রশ্ন সহ ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিই, তারপরে জানাতে হচ্ছে আমি ঠিক বাকিটা বুঝি নাই যে জনতা ব্যাংক একটা কার্ড দেয়, সেই কার্ড কোনো কাজে লাগে না, মানে কি কার্ড? হ্যাঁ, জনতা ব্যাংক ভিসা কার্ড। ভিসা কার্ডের যে স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস সেগুলো তো সবগুলোই এখানে থাকে। কথা হচ্ছে যে আপনি কোথায় এটা প্রয়োগ করবেন। ভিসা কার্ড দিয়ে তার ইমিগ্রেশনের সুবিধা হবে, মানিটারি ট্রানজাকশনের জন্য আপনার একটা বেনিফিট দরকার আছে, মানে ওইটা অন্য জিনিস। তো ওইটা আমি মনে হয় টেকনিক্যাল, ওটা আমরা দেখবো। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমি অবশ্যই মানে মনে হচ্ছে যে খুবই একটা এখন প্রতিযোগিতার যেহেতু ব্যাপার, এক্সচেঞ্জ রেটে যদি আপনি অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করে না টিকতে পারেন তাহলে তো আপনি পিছিয়ে যাবেন। তাহলে দ্যাট ইজ এ পয়েন্ট অফ কনসিডারেশন, এবং এটা আমাকে অবশ্যই বিবেচনা করে নিতে হবে। সেই এই পয়েন্টটা আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখে দিচ্ছি এখন, যে আলাদা বিষয় হবে গিয়ে ব্যবস্থাপত্র বলে এটা সমাধান করতে হবে। এটিএম বুথ নাই, এটা সিও সাহেব বলবেন, এটা আসলে সমস্যাটা আমাদের না। সমস্যাটা হলো এখানকার রেগুলেটর। এখানকার রেগুলেটরের পক্ষ থেকে আমি যখন আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিও জানলাম যে ওনারা যে কথাটা বলছেন সেটা হলো যে জনতা ব্যাংকের পক্ষ থেকে আপনাদের যত কাগজপত্র যা যা দিতে হবে, ইউ ফুলফিল এভরিথিং। ইট ইজ নাও অন আওয়ার পার্ট টু ফাইনালাইজ দি প্রসেস। এদের অনেকেই এখন অফিসিয়াল, এটা আপনারা সবাই জানেন। লোকাল যারা অথরিটি, তারা যদি আপনাকে অ্যাপ্রুভ না করে তাতে আপনাকে যেতেই পারবে। আরেকটা বিষয় আছে যেটা আমাদের উপর নির্ভর করে, যেটা কথা বলছিলাম, ডিজিটালাইজেশন। ডিজিটালাইজেশনের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে সফটওয়্যার যেটা ব্যবহার করার জন্য এখন পর্যন্ত যে ফর্মেটে আছে ওইটা একটা রেগুলেশন বিষয় আছে যেগুলি ইনকর্পোরেট না করে ওটাকে চালু করা যাবে না। তো ফলে আমার মাথায় যেটা আছে সেটা হলো যে গিয়ে প্রথম কাজই করা যে ইউরি অপারেশনসটা যদি আমাদের সফটওয়্যার এবং ইউরি রেগুলেশন এই দুটোকে মিলিয়ে একটা আপডেটেড সিস্টেমের মধ্যে নেওয়া যায় তাহলে মেশিন টুলস এটা কোনো সমস্যা নেই, এটা যে কোনো সময় এটা সংগ্রহ করা যায়, কিন্তু সফটওয়্যারটা ঠিক আছে। তো ওইটা হয়নি বলে এরা চাইলেও আসলে সব ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আমাদের এখন মানে আমি গত আসার আগে আগে এই ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে আমরা বাংলাদেশে T24 সিস্টেমটাকে মেনটেন করা এবং সুবিধা অনুযায়ী অ্যাডভান্স করা, এটা করার জন্য যে কোম্পানিকে নিয়োগ দেওয়া প্রয়োজন সেটার একটা রিভিউ প্রসেস আছে, সেটা একটা সিলেকশন দেওয়ার দরকার আছে, একটা ওয়ার্ক অর্ডার দেওয়ার দরকার আছে। আমি আসার আগে এটাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার দরকার নিয়ে we have already done all the formalities, এখন শুধু একটা ওয়ার্ক অর্ডার দেওয়ার দরকার আছে, কী রেট হবে আর অ্যাডিশনাল কিউআইসি আর যে এখানকার এটা শুধু আমার মনে হয় এখানে এটা আমার ধারণা আছে বাংলাদেশে যতগুলি ব্যাংক আছে সবাই বাইরে বিভিন্ন দেশে অপারেট করে, তাদের জন্য যার না করলে বিভিন্ন আর এখানকার আমি যত বুঝছি এই রিকোয়ারমেন্টটা কিন্তু আমি মেজবা ভাইকে 2 মিনিট বলার জন্য তো জাস্ট ফর্মাল যেন না হয় আমি ঠিক বুঝতেছি না দাঁড়ায় বিষয়টা তো সামনাসামনি আছে। যে কথাটা বলছেন এটা আমার অতি পছন্দ, যেটা ছিল ওইভাবে কোর্ডিয়েট এটার মধ্যে বেশি মাত্রায় বোঝা যায় যে আমরা একটা কোর্ডিয়াল পরিবেশে একটা মানুষের সাথে কথা বলতেছি যিনি আমাদের এই মানুষ। কাজে আমার হচ্ছে যে আমি যখন এখানে ভাইকে যেটি করে ফিরে আসি তারপর থেকেই আমি এই জনতাদের সাথে আমার তখন থেকে যে জিনিসটা ফিল করতাম সেটা হচ্ছে আমার বিভিন্ন প্রয়োজনে এটিএম কার্ড দরকার, তো সেইটা তখনও ছিল না, এখনো ওই রকমভাবে নাই। কাজে আমাকে একটা অ্যাকাউন্ট জনতা ব্যাংকে আর একটা বাইরে রাখতে এটা কোনো উপায় ছিল। সেকেন্ড, আমার ওয়াইফের একটাই আছে যে জনতা ব্যাংক, অন্তত আমার এটিএম কার্ড যেন আমি এই জিনিসটা
স্যার শুনছেন এবং আমার মনে হয় এটা কি করার মানে না, এটা ওই সাপ্লিমেন্টারি কার্ডের একটা ইস্যু আছে, হ্যাঁ। সেটা আমরা রাখছি ফ্যামিলি মেম্বারদের জন্য। একটা সাপ্লিমেন্টারি কার্ড, এটা অবশ্যই আপনার এখানে আলোচনায় আসে না। কিন্তু এটা আসতে হচ্ছে আপনার, আমরা দুবাই মিটিং করেছি, লেভেলে আমাদের গ্রাম দেশে যখন আসলাম, সেখানে এটা বিষয়ে এবং আরেকটা জিনিস হলো যে আমার কার্ড সাপ্লিমেন্টারি পাইলাম, যেহেতু আমার বাচ্চারা বাইরে থাকে তারা ইউজ করবে, কিন্তু ওইটা যেন ওয়ার্কেবল। ও এটা এসএমএস এর সব দিতে হবে, কি করতে হবে এটা যদি না হয় তাহলে কিন্তু আমার কিছু বিপদ। মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আরেকটা জিনিস আমি আগে দেখলাম, সেটা হলো কি জানি না আমাদের এইখানে এটা পরিচিত হবে কিনা, অন্যান্য এক্সচেঞ্জে মারফত টাকা পাঠাইতে হবে। তারা বলে ইনসিটিভ কিরকম দেয়, একটা প্রাইজ দেয়, একটা গিফট দেয়। আমাদের এখানে যারা নাকি বিজনেসম্যান ওনারা অনেক বড় বড় অ্যামাউন্ট পাঠায়, তাদের জন্য গিফট অ্যামাউন্ট বড় কিছু না, কিন্তু একটা রিকগনিশন। এইটা যদি কোনোভাবে কিছু করা যায় তাহলে তারা, এবং যারা নাকি খেটে খাওয়া মানুষ তারা যদি পায়, তারা ভাবে যে না, জনতা ব্যাংক আমাকে একটা দিচ্ছে, এরকম একটা ইনসেন্টিভের কোনো কিছু করা যায় কিনা, জাস্ট এটা আপনার আমার মনে হয় আমি একটু শেয়ার কিছু বলবো না। অনেক ধন্যবাদ। আমাদের অনানুষ্ঠানিক এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান, তো এর মধ্যেই কাসা ভাইকে 2 মিনিট কিছু বলা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে স্যার যে আমাদেরকে টাইম দিয়েছেন এবং আবু হানিফা সাহেব, ম্যানেজার সাহেব আমাদেরকে টাইম দিয়েছেন, স্যার যে আলাইনে টাইম দিয়েছেন, স্যারকে অনেক ধন্যবাদ। এরপরে যেগুলা কথা বলার ছিল, আমার শ্রদ্ধে বড় ভাই উনি বলে গেছেন এই যে জনতা ব্যাংকের ব্যাপারে প্রথম অবস্থায়, যেমন খালিদ ভাই, বড় ভাই আসলাম, সালে ভাই, আমরা কয়েকজনে মিলিয়ে এই ব্যাংকটা যে আলাইনে রাখছি, একমাত্র আল্লাহ জানেন। শাহাদাত সাহেব আসিরা ওনাই জানেন, সিও সাহেব আসিরা জানেন যে কিভাবে আমরা আলাইনে ব্যাংকটা রাখছিলাম, অনেক কষ্ট বিনিময়ে রাখছি, ভাইও জানেন। ঠিক আছে, এখন স্যারের কাছে যত রিকোয়েস্ট আমার ভাইয়েরা বলে গেছেন, আপনার টাইম নষ্ট করতে চাইছি না, আর কিছু আমাদের ফরিদ ভাই বলে যাবে। ধন্যবাদ। অনুষ্ঠান একেবারে শেষ করতে চলে আসছি। সর্বশেষ কমিউনিটির পক্ষ থেকে কিছু বলবেন এখন সম্মানিত শেখ পরিবার ভাই। জি, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আমি আপনাকে স্যারই বলি, ব্যাংকের চেয়ারম্যান হিসেবে না, প্রথমত শিক্ষক হিসেবে। দ্বিতীয় কারণ হচ্ছে কি, একজন বীর মুক্তিযোদ্ধা যাদের জীবন এবং যৌবন বাজির বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। যখন আপনারা যুদ্ধে গিয়েছিলেন, ফিরে নাও আসতে পারেন, সেটা জেনেই যুদ্ধে গিয়েছিলেন। আপনাদের এই অসীম ত্যাগের কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। বাঙালিদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন যেহেতু ব্যাংক নিয়ে কথা, আমরা কাস্টমার এবং ব্যাংকের যে সম্পর্কের প্রশংসা করলেন আপনি, বাঙালি ক্লায়েন্ট এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে সৌহার্দ্যের সম্পর্ক, এটা আমি কৃতিত্বটা এই কারণে শুধুমাত্র ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে দিই। তাদের অক্লান্ত পরিশ্রম, আপ্রাণ চেষ্টা, গ্রাহকদেরকে খুশি করার অদ্ভুত এক ইচ্ছা, সব মিলিয়ে বাঙালিদের মধ্যে যে একটা হৃদ্যতা আছে, সেই হৃদ্যতাটাকে পুনরুজ্জীবিত এবং জীবিত রাখার জন্য জনতা ব্যাংকের প্রত্যেকটি শাখার প্রত্যেকজন কর্মকর্তা কর্মচারী আপ্রাণ চেষ্টা করে। তারই ফলশ্রুতিতে ব্যাংক এবং কর্মকর্তা কর্মচারী এবং ক্লায়েন্টদের মধ্যে যে সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটাকে বেস করে সেবার মানকে আরো অনেক উন্নত করা যায়, যেটা আমরা শুধু বলি অথবা বলি না, কিন্তু বাস্তবে দেখা যায়। প্রথমে আমি আলাইনের ব্রাঞ্চ নিয়ে কথা বলি। আলাইনের ব্রাঞ্চটা করা হয়েছিল সম্ভবত 1984 সালে। আমার অ্যাকাউন্ট নম্বর 270, বোঝাই যায় আমি কোন বছরের অ্যাকাউন্ট বললাম। এখনো পর্যন্ত জনতা ব্যাংক দোতলা থেকে নিচতলায় নামতে পারল না। দোতলায় পৃথিবীর অ্যাটলিস্ট ইউএইতে দোতলায় এখন কোনো ব্যাংক আছে বলে আমার মনে হয়। এবং এই দোতলায় এই বিল্ডিংয়ে কোনো লিফট নেই। একজন অসুস্থ মানুষ, একজন বয়স্ক মানুষ দোতলায় উঠতে সমস্যা হয়। আমরা যারা ব্যবসা করি তারা আমরা ভিন্ন ভিন্ন দেশি ক্লায়েন্টদেরকে আমরা চেক ইস্যু করি।
তারা জনতা ব্যাংকের পরিবেশ যতই আমাদের জন্য ভালো হোক না কেন, আপনি যদি ক্রাইটেরিয়া ধরেন, আপনি যদি একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার ধরেন, তাহলে আমাদের জনতা ব্যাংক এটা একটা হুন্ডির অফিসের মতো মনে হয়, ব্যাংকের মতো মনে হয় না। এখন এটাকে ব্যাংক বানানোর দায়িত্ব কার? আপনি যেহেতু চেয়ারম্যান এবং আপনার হাতে যেহেতু অসীম ক্ষমতা, আপনি যদি ইনিশিয়েটিভ নেন, এই ব্যাংকটাকে ব্যাংকের মতো করে রূপে গুণে আদর্শে এটাকে সাজিয়ে তুলতে পারে। এটা একটা দাবি থাকলো আপনার প্রতি। আর দু একটা কথা আমি বলি, বিশেষ করে ব্যাংকেটা তো ব্যাংকের লোকেশনটা বললাম, এটা অনেক বছর ধরে দোতলায় আছে, অনেক লোকজন আমরা যাদেরকে চাই বেশি করে তারা উপরে যেতে চায় না। এটাকে আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি এখানে। অনলাইন কার্ড ইউজের সম্পর্কে অনেকেই বলেছেন, আমাদের কাছে এটিএম কার্ড আছে এবং সৌভাগ্যবশত আমাদের ম্যানেজার সাহেব আলাইনের প্রথম কার্ডটা আমাকে দিয়ে উদ্বোধন করেছিলেন, আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই কার্ড দিয়ে আমি শুধু টাকা তোলা ছাড়া আর কিছু করতে পারি না। এই কার্ড দিয়ে আমি শপিং করতে পারি না, এই কার্ড দিয়ে আমি অনলাইন পেমেন্ট করতে পারি না। এই কার্ড দিয়ে যে বৃহত্তর একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে কার্ডটা ইস্যু করা হয়েছে, সেই সুবিধাটা আমি পাচ্ছি না। তো আমি আশা করব আপনারা এই বিষয়ে একটু নজর দেবেন। কার্ডটা যেন সত্যিকার অর্থে একটা ইউজফুল কার্ড হয়, শুধুমাত্র মানিব্যাগ ভারী করার জন্য যেন না হয়। আর হচ্ছে ব্যাংকের লোকেশনের কথা আপনাদেরকে বললাম। আপনি যেটা বললেন, এখানকার অন্যান্য ব্যাংকগুলো 2% 3% লোন ডিফল্টে নিয়ে চলতেছে, বাট আমাদের জনতা ব্যাংক মোর দ্যান 20%। এটার এবং এটা আমার বলার কারণ হচ্ছে জনতা ব্যাংক সরকারের ব্যাংক, সরকার হচ্ছে জনগণের সরকার। যখন কোনো লোন ডিফল্ট হয় 20%, 30%, 25%, প্রকারান্তরে এটা আমাদের জনগণেরই টাকা। এই টাকাগুলো এমন কোনো মানুষকে কি দেওয়া হয়েছে যাদের কাছ থেকে আমি উদ্ধার করতে আমাকে ভয় পেতে হয়, আমাকে সংকোচ করতে হয়? যদি যার কাছ থেকে আমি আমার লোনের টাকা ফেরত নিতে ভয় পেতে হয়, সংকোচ করতে হয়, তটস্থ থাকতে হয়, সেরকম লোককে, সেই ধরনের মানুষকে আমি আমার জনগণের টাকায় পরিচালিত ব্যাংকের টাকা আমি লোন হিসেবে কেন দেব? অন্যান্য ব্যাংক যেখানে 2% 3% লোন ডিফল্টার নিয়ে চলতে পারে, সেখানে আমাদের জনতা ব্যাংক 20% পর্যন্ত লোন ডিফল্টার থাকবে কেন? আমাদের অনীহা। এটা আমাদের বলার মূল কারণ হচ্ছে কি, এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরই টাকা। দুবাইতে বলেন, আবুধাবিতে বলেন, আলাইনে আমি ম্যানেজার সাহেবকে একটা লয়ারের সাথে এগ্রিমেন্ট করিয়ে দিয়েছি খুবই অল্প টাকায়। অন্যান্য ব্যাংক আপনারা যেটা অন্যান্য ব্রাঞ্চে করেছেন অনেক অনেক টাকায় আমার জানার মতে, বাট আলাইনে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ কম টাকায় জনতা ব্যাংকের সাথে একটা লয়ার অফিসের সাথে কন্ট্রাক্ট করিয়েছি এবং সম্ভবত 8-10টা মামলা ওনারা রেজাল্টও পেয়েছে। তো আমি বা আমাদের জনগণের পক্ষ থেকে চাইবো আমাদের টাকাগুলো আমাদের ব্যাংকে ফেরত আসে। যারা সত্যিকার জেনুইন লোন পাওয়ার অধিকারী তারা লোন পাক এবং তারা লোন নিয়ে ব্যবসা করে সেই টাকা যেন ব্যাংকের টাকা যেন ব্যাংকে ফেরত দিতে পারে, এই ব্যবস্থা করার জন্য আপনি শিক্ষক হিসেবে আমি জানি বুর্জুয়াগিরি আপনাকে টাচ করতে পারবে না, তোষামোদগিরি আপনাকে টাচ করতে পারবে না, অসততা আপনাকে টাচ করতে পারবে না। আমরা আশা করব একজন শিক্ষক হিসেবে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত আপনি কঠিন পদক্ষেপ নেবেন। এ ব্যাপারে ফ্রড ভাবে উত্তোলন করা হয়েছে, এটা হয়তো আমাদের সিইও সাহেবও জানেন, আমাদের ম্যানেজার সাহেবও জানেন। কার্ড আমি বাসায় ঘুমাচ্ছি, কিন্তু রাত 1টার সময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। স্যার এখানে একটু আপনার মনোযোগ আকর্ষণ করছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। আই এম দ্য সাফারার, আমি ভুক্তভোগী হিসেবে বলছি। এক পরপর ট্রানজাকশনে 10 সেকেন্ড 15 সেকেন্ডের বিরতিতে প্রায় আমার একটা মোটামুটি টেনজিবল একটা অ্যামাউন্ট চলে গেছে। রাত্রেবেলা তো জানার কথা না, সকালবেলা জেনে আমি ব্যাংকে ফোন দিয়েছি। ব্যাংক আমার কাছে রিপোর্ট চেয়েছে, আমি মেসেজগুলো পাঠিয়েছি। আমি এর সাথে ব্রাঞ্চের সাথে কথা বলেছি, ট্রানজাকশন রিপোর্ট নিয়ে আপনাদের যে কল সেন্টার আছে, কার্ডের যে কল সেন্টার, ইন্ডিয়ান লোক, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে ওকে, উই উইল লুক আফটার ইট। 15 দিন পর্যন্ত আমাকে কোনো কল ব্যাক করা নাই। প্রায় 15-20 দিন পরে আমি আবার কল ব্যাক করেছি, তখন তারা আবার চেক করে আমাকে জানাবে। আমি আপনাকে ফোন করতে পারতাম, বাট আমি মনে করি না যে এইসব বিষয়ে সরাসরি কোনো একজন বড় অফিসারের সাথে কথা বলা উচিত। প্রায় 1 মাস পরে তারা আমাকে ফোন করে বললো
যে ইউ মে গো ফর পুলিশ কেস। কার্ড আপনার, অ্যাকাউন্ট আপনার ব্যাংকে, টাকা আমার চুরি গেল, আমি জমা রাখলাম আপনার ওখানে, চুরি গেল আপনার ওখান থেকে, এবং মামলা করতে হবে আপনাকে। কেন? অন্যান্য ব্যাংকে কাজ করে না। অন্যান্য ব্যাংকের এটিএম কার্ডে এই ধরনের ফ্রডুলেন্ট কোনো কিছু হয়, তারাই দায়িত্ব নেয় রিকভার করার জন্য, তারাই রিকভার করে দেয় এবং তারা আপনাকে কোনো চার্জ করে না। আমাকে বলা হলো আমি কেন পুলিশ কেস, এখন আমার যদি 1200 টাকা উইথড্র হয়, আমি 1200 টাকার জন্য পুলিশের পিছনে পিছনে দৌড়াতে থাকবো, না এটা আপনার দায়িত্ব? এই জিনিসটা ডিফাইন করতে হবে, এটা হুজ রেসপন্সিবল, ক্লায়েন্ট অর দ্য ব্যাংক? কার্ড তো আপনি ইস্যু করেছেন, আমার টাকা তো আপনার কাছে জমা রেখেছি সেফটির জন্য। সেই টাকা যখন চুরি হয়, সেই চুরির জন্য কি আমি পুলিশ কেস করবো না আপনি করবেন? এ ব্যাপারে আপনার খুব শক্ত পদক্ষেপ আশা করছি। আর জনতা ব্যাংকে আমাদের বিশেষ করে আলাইনে লিমিটেড 5-6 জন মানুষ নিয়ে শত শত ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়া অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল। আমরা ম্যানেজার সাহেবকেও বলেছি, তার ওনারও সীমাবদ্ধতা আছে, অন্যান্য যারা অফিসার আছে তাদেরকেও বলেছি, তাদেরও সীমাবদ্ধতা আছে। লোকালি তো আপনারা ম্যান পাওয়ার ইনক্রিজ করতে পারেন। যদি আপনার অ্যাটলিস্ট ম্যান পাওয়ার বেশি থাকে, তাহলে যেসব ক্লায়েন্টরা আপনাদের ব্যাংকে যায় তারা তো সার্ভিসটা ভালোভাবে পেতে পারে। আমাদের আলাইন জনতা ব্যাংকে সম্ভবত সব মিলিয়ে 9 জন আছেন, 8 জন মানুষ নিয়ে 9 to 5 এতগুলো মানুষকে কিভাবে সার্ভিস দিতে পারে? আমরা বৃষ্টি হতে বলি, কিন্তু আকাশে মেঘ নেই। সম্ভব? কারণ আমরা সবাই জনতা ব্যাংকে গালাগালি করি, যাহা কিছু বাংলাদেশ সবকিছুই খারাপ। স্মার্ট ম্যান পাওয়ার থাকে, তাহলে তাদের তো ম্যানেজ করতে কষ্ট হওয়ার কথা না। আপনি 8 জন মানুষ, এখন সবকিছুই তো ম্যানুয়াল। যদিও আমরা বলি ডিজিটাল, শুধু মেসেজটা ডিজিটাল ছাড়া এই জনতা ব্যাংক আলাইন ব্রাঞ্চে কোন জিনিসটা ডিজিটাল? সবকিছুই তো ম্যানুয়াল। চেক আপনি ম্যানুয়ালি দিচ্ছেন, টাকা আপনি ম্যানুয়ালি নিচ্ছেন, এন্ট্রি আপনি ম্যানুয়ালি করছেন, আমি রেমিটেন্স পাঠাচ্ছি আপনি ম্যানুয়ালি করছেন। কোন জিনিসটা ডিজিটাল? সবকিছু তো ম্যানুয়াল। 8 জন মানুষ দিয়ে কি এতগুলো কাজ করা যায়? তারপরে ওদের যদি ভুল হয় ওদের একটা দোষ দিই, দেরি হলে জনতা ব্যাংক খারাপ, অ্যাকাউন্ট করতে গেলে একটা ট্রান্সলেশন নিয়ে আসতে বললে জনতা ব্যাংক খারাপ। খারাপ বলার সুযোগগুলো তো আমরাই করে দিচ্ছি। অথচ আমি আলাইনেরটাই বলি, 2 জন বা 3 জন এক্সট্রা ম্যান পাওয়ার দিলে, লোকালি রিক্রুটেড, আপনাকে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে হবে না, লোকালি হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে আছে, তাদের থেকে আপনি রিক্রুট করেন। অ্যাটলিস্ট আপনি পাবলিকদেরকে, আমরা যারা জনতা ব্যাংকে অ্যাকাউন্ট করি, আমাদের অনেকেরই, স্যার আপনার একটু মনোযোগ আকর্ষণ করছি, আমাদের অনেকেরই কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে 1 টাকাও সুদ জমা হয় না। তাহলে আমি কোন লাভের আশায় জনতা ব্যাংকে অ্যাকাউন্ট নিয়ে বসে আছি গত 30 বছর ধরে? এটা হচ্ছে দেশপ্রেম। আমি বাংলায় কথা বলতে পারি, আমি বাংলায় টাকা পয়সা লেনদেন করতে পারি, এটা আমার দেশের ব্যাংক, এটা আমার প্রাণের ব্যাংক, এটা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ব্যাংক। শুধুমাত্র একটা কারণে। আদারওয়াইজ আপনি যদি এখন অনলাইনে টাকা ট্রান্সফার হয়, আবুধাবি ইসলামিক ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংক বলে সবগুলো ব্যাংক আপনার ব্যাংকে যেতে হয় না। তারপরে আমি জনতা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বসে আছি কেন? বিকজ আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা আমার দেশি প্রতিষ্ঠান। আমরা যদি না যাই তাহলে কে যাবে? আপনার জনতা ব্যাংকে রেশিও অনুযায়ী হিসাব করেন, বিদেশি কয়টা অ্যাকাউন্ট আছে, কয়জন মানুষের অ্যাকাউন্ট আছে? মোর দ্যান 90% অ্যাকাউন্ট হোল্ডার্স আর ফ্রম বাংলাদেশ। এতগুলো মানুষ কেন? আমরা কি ওখানে বসে আরাম করে বসতে পারছি? আমাদেরকে রিসেপশনের আলাদা কোনো জায়গা আছে? আমাদেরকে আলাদা কোনো সম্মান দেওয়া হচ্ছে? না, শুধুমাত্র প্রাণের টানে, প্রেমের টানে এবং দেশের টানে আমরা ওখানে অ্যাকাউন্ট করি। যে রেমিটেন্সের, জনতা ব্যাংক তো আসলে একটা রেমিটেন্স হাউস না, রেমিটেন্সের জন্য আছে, তারপরও জনতা ব্যাংকের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম রেমিটেন্সটা পাঠাই। এই জায়গায় আপনি রেট আমাদেরকে বাড়িয়ে না দেন, অ্যাটলিস্ট যদি আপনি মার্কেটে বর্তমানে সবাই এখানে অসম্ভব পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে, আপনি দুবাই গিয়েছেন, আবুধাবিতে আছেন, ঘুরছেন, দেখছেন কিরকম গরম। এখন হচ্ছে কি অক্টোবর, জুন, জুলাইতে এটা অলমোস্ট 50 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে।
এই গরমের মধ্যে যারা টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায়, তারা 1 টাকাও যদি কোথাও বেশি পায়, এটা তাদের জন্য অনেক বড় কিছু। আমি যখন এক্সচেঞ্জে 24 টাকা পাই, জনতা ব্যাংক যখন আমাকে 30 টাকা 50 পয়সা দেয়, তাহলে তো আমি ডেফিনেটলি এক্সচেঞ্জেই যাব। আর এক্সচেঞ্জ যদি আমাকে 24 টাকা দিতে পারে, জনতা ব্যাংক দিতে পারবে না। এক্সচেঞ্জ কি চুরি করে দিচ্ছে? এক্সচেঞ্জ যেমন কোন একটা সিস্টেমের মাধ্যমে দিচ্ছে, জনতা ব্যাংক আমাকে সেই সিস্টেমের মাধ্যমে দিই। আমার যে ভাইটা 600 টাকা বেতনের চাকরি করে, 800 টাকা বেতনের চাকরি করে, সে 200 টাকা খাওয়ার জন্য রেখে 600 টাকা দেশে পায়। সেই জায়গায় সে যদি 1 টাকাও বেশি পায়, এটা তার কাছে অনেক বড় কিছু। বিশেষ করে ব্যবসায়ীদের কথা বাদ দেন, হাজার হাজার শ্রমিক যারা আছে, যারা কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করে, যারা অন্যান্য মিউনিসিপ্যালিটিতে কাজ করে, রোড নেটওয়ার্কে কাজ করে, তারা 800 টাকা বেতন পায়, 900 টাকা বেতন পায়, 200 টাকা রেখে বাকি টাকা তার পরিবারের জন্য। সেখানে যদি আমরা, সরকার তাদেরকে 2% প্রণোদনা দিচ্ছে, সেটা বড় ছোট সবাই পাচ্ছে, কিন্তু রেট যখন সে জনতা ব্যাংকের কাছে কম পায়, তো সে বাধ্য হয়ে এক্সচেঞ্জে যাবে। এক্সচেঞ্জ তাকে একটা চা দিচ্ছে, একটা টিস্যু আগে দিচ্ছে, লটারির ব্যবস্থা করছে, সাথে সাথে রেটটাও বেশি পাচ্ছে। তো জনতা ব্যাংক তো আমাকে কোনো না কোনো ভাবে আমাকে ফেসিলিটি দিতে হবে। অ্যাটলিস্ট আপনারা কিছুদিন পর পর 1 সপ্তাহের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে আপনারা কি বলে এটাকে, ফি ছাড়া রেমিটেন্স পাঠানোর একটা সুযোগ দেন। এটা অবশ্যই প্রশংসার দাবি আছে, কিন্তু এই মাঝে মাঝে না দিয়ে এটা লাগাতার দিলে সমস্যা নেই। এই যে কোনো একটা উপলক্ষে না দিয়ে আপনারা একবারে যদি ডিক্লেয়ার করে দেন, এখন থেকে বা জনতা ব্যাংকের মাধ্যমে যত রেমিটেন্স যাবে সবগুলো ফ্রি, ফিস ফ্রি, আমরা কোনো ফি নেব না কারো কাছে। তাহলে দেখবেন আপনার এই এক্সচেঞ্জের রেট বেশি হলেও মানুষ ওই 20 টাকা, এক্সচেঞ্জ 21 টাকা নিচ্ছে, ওই 21 টাকা সেভ করার জন্য আপনার ব্যাংকে আসবে ডেফিনেটলি। অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে আছেন, এবং জনতা ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাংকের দায়িত্বে আপনার মতো একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষক আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা। আমি একটা জিনিস বলি, এখন আপনাদের সঙ্গে এখন তো বসে খেতে পাচ্ছি না, এই জন্য মাফ করবো, আপনারা খেয়ে নেন। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে আসার আগেই কাগজপত্র নিয়ে এসেছি, এবং আমি যখন দুবাইতে বুকিং করি তখন আমাকে যারা বক্তব্য দিচ্ছিলেন তারা এক পর্যায়ে বললেন যে চেয়ারম্যান সাহেব পরীক্ষা দিতে পারছে, কাগজপত্র নিয়ে এখন কী কী সব দিচ্ছে তা আমরা বক্তব্য দেবো না, এখন পরীক্ষার প্রশ্ন যা দেওয়ার আমরা দিয়ে দিচ্ছি, এখন উনি উত্তর দেবেন আমাদের চেষ্টা করছে। আচ্ছা, ও আমি ওখানে আমরা 1 মিনিট সময় নেব। না, 1 সেকেন্ড আপনি বলে, আচ্ছা আমি ওখানে উত্তর দিতে চাই। আমি বলছি যে ভাই উত্তর এখন দেওয়া যাবে না, উত্তর দিতে গেলে আমি এখন যে উত্তর দেবো এগুলি সবই হলো ঘোরা কথা। আমি যা করতে পারবো যতদূর পারি, এটা আমাকে এই জিনিসগুলি নিয়ে আমাকে ব্যাংকে বসতে হবে, ওখানে বসে বোঝা দিতে হবে যে তার অনেকগুলো ভ্যালিড করা আছে, অনেকগুলো ভ্যালিড। আমি বোধহয় একটা কথা বলেছি যে ইফ ইউ আর ইন এ ব্যাংক, it is a business and you must be competitive. Otherwise, there will be no life. Be it a Bangladeshi or be it somebody else. Competitive হতে হবে। আর এমন তো না যে দুবাইতে আর অন্য কোনো বাংলাদেশি কোম্পানি নেই, আর তো আছে। এই যে কথাটা ভাই বললেন খুবই খুবই ট্রু, যে একটা এক্সচেঞ্জ হাউস যদি পাই তাহলে এখানে আসবে শুধু ইয়েতে না, আমাদের ব্যাংক না, ব্যাংক টু ব্যাংক, হ্যাঁ এখানে যে কত ডিফারেন্স ওইটা আছে, ওটা আমাদের আছে। সো আমরা যদি ইয়েতে পাঠান, ইসলামিক ব্যাংক পাঠান, সেদিন দেখলাম যে রেট 4 পয়সা 5 পয়সা 10 পয়সা বেশি, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই কিছু জিনিস আছে যেগুলি হয় কি আপনার কতগুলি জায়গা আছে যেখানে আপনার কিছুই নেই, কিন্তু সেখানে মানুষ যায় অন্য কাজ। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনাদেরকে জাস্ট একটা আপনি স্ট্যান্ডার্ড চার্জার কিন্তু 1 পয়সা সুবিধা নেই, কোনো সুবিধা নেই, কিন্তু আপনি যাওয়ার পরে ওই যে আদার ফ্যাক্টর যেগুলি আছে, একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট, একটা সুন্দর সিকিউরিটি, ডিপেন্ড অন দেয়ার সার্ভিস কোয়ালিটি and all other things. পয়সা কিন্তু বাট উইল গো তাহলে এখানে পয়সা কিন্তু যত জায়গা আছে এটা আমাদের এক্সপ্লোর করতে অসুবিধা,
আমি এই এক্সপ্লোর করার জন্যই নোটগুলি নিয়ে রাখলাম এবং অন্যান্য প্রশ্ন ক্ষেত্রের সাথে একই এখন যেটা প্রশ্ন করা ছিল আপনি বলেন আর একটু সিরিয়াস হয়েছে এক মিনিট বলতে এখন ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগলো এখানে যে মেইন পয়েন্ট সবার কাছ থেকে এটা ডিজিটালাইজেশন ব্যাপারটা আসছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা। আসলে যেটা হলো যে আমরা যখন এটিএম বুথটা চালু করি এখানে, তখন সিস্টেমের জন্য একটা এটিএমটা এটা ওই যারা এটিএম ভেন্ডর ওটা প্রয়োজন ছিল। ওই টাইমটা ওই এটিএমটা ব্যবহৃত আপনার এটা পরে আমরা যখন পেলাম আমাদের জায়গা পেলাম তখন অ্যাপ্লিকেশন করো সেন্ট্রাল ব্যাংকে করোনার কারণে ওই যে 2001 থেকে 20 থেকে এখনো বন্ধ আছে। ঠিক আছে, তো এটা কিছুটা এটা সেন্ট্রাল ব্যাংকের আমি কালকে পেলাম আমার প্রসেস আছে, তো এটা নিয়ে তোমাদের চিন্তা করা কিছু। আর যেটা বললেন যে ডিজিটালাইজেশন, এটা আমাদের অনেক আগেই হয়ে যেত। আনফর্চুনেটলি কোভিডের কারণে যে সমস্ত ভেন্ডার ইন্ডিয়ান ভেন্ডারেরা আসতে পারে, কারণ কোভিডের কারণে এইগুলো ভেন্ডার সেন্ট্রাল ব্যাংক কেউ আসলে অফসাইড অনসাইড কাজ করে না, মানে ফিজিক্যালি কেউ আসে না, দূর থেকেও হয়। যার ফলে আমাদের ডিজিটালাইজেশন কার্যক্রম যে বন্ধ আছে তা কিন্তু না, কিন্তু যেভাবে গতি পাওয়া দরকার ছিল সেভাবে হয়নি। আমি আশ্বস্ত করতেছি আপনারা 1 মাসের ভিতরে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ট্যাব ব্যাংকিং, সমস্ত ব্যাংকিং এটা আমাদের একটা চ্যালেঞ্জ। তবে এটা আরো আগেই আসছে, যেটা বললাম কোভিডের কারণে আমরা একটু পিছিয়ে গেছি আনফর্চুনেটলি এখানে। আর যেটা বললেন এটা সেলিম ভাই যে এটা কার্ড ফ্রড, এখানে কার্ড ফ্রড আমাদের এখানে হয় না। উনি আমাকে বললেন সরি ভাই সরি আচ্ছা বলবেন যেটা বললেন কার্ডটি আমি দেখি নাই যে কার্ড ফ্রড, আমি দেখবো ওনার কেসটা কি এটা কি হলো। এখানে আমাদের স্ট্যান্ডার্ড কার্ড দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড চলে, এটা ভিসা কার্ডের এগুলো আর কি। আর সেখানে কোনো কার্ড যদি কোনো ট্রানজ্যাকশন এটা ফ্রড হয়, সেখানে কিছু স্ট্যান্ডার্ড নিয়ম আছে যেটা অন্য ব্যাংকও ফলো করে। আমরা যদি সেটা না জানি, আমরা অন্য ব্যাংক সেন্ট্রাল ব্যাংক পরামর্শনে কিন্তু সেটাকে ফলো করি। এখানে আমাদের অন্য কোনো পন্থা অবলম্বনে কোনো ইস্যু, তবে আমি এটা এইটা কেসটা আমি দেখবো। আর যেটা বললেন এইটা রেট একটা যেটা এক্সচেঞ্জ রেটে হয়েছে, এই কথাটা আসলে আমি সার্ভিস রিকোয়েস্ট করবো স্যার এখানে, যেটা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এখানে একটা রেট ইউজ করা বলবো, সেন্ট্রাল ব্যাংক একটা রেট ই করে এবং সমস্ত ব্যাংকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক ই করে না, যার ফলে যাদের ডলার প্রয়োজন, যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সেও একটু বেশি রেট দিয়ে ইয়েতে নেয় ডলারটা। তারপরে কিন্তু আমাদের সরকারি ব্যাংক হিসাবে যে কয়েকদিনের মধ্যে 3 থেকে 4 বার কিন্তু রেটটা ই করেছে, বেড়েছে। এই জিনিসটা আমার মনে হয় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে যদি সেন্ট্রাল ব্যাংক অ্যাক্টিভেট করে দেয়, তাহলে এই যে একটা অসুস্থ অবস্থা, এটা হয়তো এটা থাকবে না। আদারওয়াইজ আচ্ছা আপনাদের একটু আমার কাছে বলি সুস্থ অবস্থা থাকবে আমাদের তার আমল করতে হবে। এটা আপনি যেটা বলছেন ইট ইজ নেক্সট ইম্পসিবল। সরকারের সমস্যা কি জানেন, আপনি আজকে একটা নিয়ম করুন ইনফর্ম করার জন্য অগ্রণী ব্যাংক এখানে পাওয়ার পেয়েছে, ওখানে তো একটা আমল বিচার করেছে। আমি হয়তো ক্ষমতাসীন না, কিন্তু আমি মনে করি যে অন্যজন যদি বেশি ক্ষমতাসীন হয়ে যায় তখন আমাকে ক্ষমতার এখন জায়গা বের করতে হবে, আমি সেটা বের করতে পারবো। এবং আপনি এখানে ইউনিফর্ম করার কথা বলছেন, তো আমি নামটা বললাম আপনাকে, কিন্তু এটা আসলে মানে তাকে দোষারোপ করার জন্য বলছেন, উদাহরণ হিসেবে আপনার এটা অগ্রণী হতে পারে, জনতা হতে পারে, আমি এটা করে দিলাম স্যার সরকার হিসেবে একটা চালু করে দিলাম, ওনারা নিজেরা বলে যে এইটুকু আমরা ভেরিয়েশন রাখি। সরকার তো রেঞ্জ, এখন এই রেঞ্জের মধ্যে গিয়ে আমরা আটকা করি এবং এই রেঞ্জের মধ্যে অ্যাপ্লাই করি। এখন একটু সলিউশনটা করছি, সলিউশনটা হচ্ছে আপনাকে একটা ক্ষমতা দেওয়া, এই রেঞ্জের মধ্যে আপনি সর্বোচ্চ যদি অ্যাপ্লাই করেন এইরকম একটা ক্ষমতা দিয়ে দেওয়া, সো ইউ ক্যান সলভ ইট। এটা ওইখান থেকে বাই ডিকটেশন হবে, মার্কেট সিগন্যাল অনুযায়ী আপনাকে একটা রেঞ্জের মধ্যে আপনার কিছু যাতে করে আপনি পরে বেটাকে না করেন যে আপনি নিয়ন্ত্রণ করে আপনি বলছেন যে আপনাকে ইচ্ছা মতো আপনি এখানে কোনো সুবিধা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখন আমাদের আজকের যে অনুষ্ঠানের যে প্রধান আকর্ষণ, আমাদের প্রধান অতিথি জনতা ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ থেকে বেশ প্রদান করবেন।
তারা ব্যবস্থাপক মহোদয়কে তার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে থেকে আমি দেওয়া হলো যদি কেউ না থাকে বেশি হ্যাঁ ঠিক আছে